ক্লাস 12 সেমিস্টার 3 তোমরা যারা সেমিস্টার 3 দিবে অর্থাৎ 2027 এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা জানো এই চ্যানেল থেকে জিওগ্রাফির সমস্ত ক্লাস দেওয়া হয়। সেমিস্টার 3 যেটা ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি, যেখান থেকে 15 নম্বরের প্রশ্ন আসবে। ভূগঠন, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া সমূহ, জলবায়ু, বায়ুমণ্ডল, জীবমণ্ডল, এই প্রত্যেকটি চ্যাপ্টার কিন্তু কনসেপ্ট ক্লিয়ারের ক্লাস এবং এমসিকিউ হয়ে গেছে। এরপরে মানবীয় ভূগোলের মৌলিক বিষয়সমূহ, সেখানে দুটো চ্যাপ্টার, জনসংখ্যা, জনবসতি। তার মধ্যে জনসংখ্যা হয়ে গেছে, আজকে জনবসতি আলোচনা করব। রয়ে যাচ্ছে ভারতের ভূগোল। এই ভারতের ভূগোল কিন্তু তোমরা ক্লাস 10-এ পড়ে এসেছো। যাই হোক, তবুও আমি প্রত্যেকটা চ্যাপ্টার আলোচনা করে দেবো। এমসিকিউ থাকবে, এমসিকিউ পাওয়ার পয়েন্টে থাকবে। তাই বলবো, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। বন্ধুদের মাঝে এই গুরুত্বপূর্ণ তথ্যটা অবশ্যই শেয়ার করে দিও যে এই চ্যানেল থেকে জিওগ্রাফির সমস্ত ক্লাস দেওয়া হয়। আজকে জনবসতি নিয়ে যে সমস্ত কথাগুলি বলবো তার মধ্যে মূল বিষয়বস্তু জনবসতি বা সেটেলমেন্ট কথাটি কোথা থেকে এসেছে, তার সংজ্ঞা কারা কারা দিয়েছেন, তোমাদেরকে অবশ্যই সংজ্ঞা মুখস্থ করতে হবে না, এবং জনবসতি গড়ে ওঠার কারণ। আমরা এখানে বিভিন্ন যে পার্ট তার মধ্যে দেখতে পাচ্ছি জনবসতির ধরন ও বিন্যাস, গ্রামীণ জনবসতি গড়ে ওঠার নিয়ন্ত্রণকারী উপাদান, নগর বসতির কার্যভিত্তিক শ্রেণীবিভাগ, গ্রামীণ এবং নগর বসতির শ্রেণীবিভাগ। তাহলে জনবসতির ধরন ও বিন্যাস, তার আগে আমরা সেটেলমেন্ট কথাটা কোথা থেকে এসেছে জানবো। প্রাচীন ইংরেজি শব্দ সেটলান অর্থ টু সেট থেকে সেটেলমেন্ট শব্দটি এসেছে। কার্ল এবং সয়ার যে জনবসতির সংজ্ঞা দিয়েছেন তাতে বলা হয়েছে অনেক মানুষের এক স্থানে বসবাসের জন্য যে সকল কাঠামো নির্ণয় করা হয় তাকে বসতি বা জনবসতি বলে। এখানে দেখো একটা ছবি দেওয়া আছে, এখানে মাঝের একটা নির্ণীয়মান অংশ চলছে, মাঝের যে অংশটা রাউন্ড করা আছে সেখানে কোনো নির্ণীয়মান অংশ, এই যে দেখানো হয়েছে নির্ণীয়মান এলাকা, এটা একটা জমি, আর মাঝে যে ডট ডট লাল লাল দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে বাড়ি, আর এইগুলো হচ্ছে রাস্তা, পায়ে চলা রাস্তাও হতে পারে বা সড়ক রাস্তাও হতে পারে, এবং এটা হচ্ছে বিশেষ মন্দির। তোমরা এই যে সিম্বলগুলো এগুলো টোপোগ্রাফিক্যাল ম্যাপে করেছো। যাই হোক, জনবসতির সংজ্ঞা তোমাদেরকে করতে হচ্ছে না, কিন্তু সেখান থেকে যে যে এমসিকিউ গুলো আসতে পারে সেটা হচ্ছে 1925 সালে কার্ল এবং সয়ার দ্য মরফোলজি অফ ল্যান্ডস্কেপে প্রথম সেটেলমেন্ট শব্দটি ব্যবহার করেন। জনবসতি বোঝাতে প্রথম শব্দটি, সেটেলমেন্ট শব্দটি কোন বইতে ব্যবহার করা হয়? দ্য মরফোলজি অফ ল্যান্ডস্কেপ বইতে। ভিলেজ শব্দটি প্রথম কে ব্যবহার করেন? হেনরি মেইন তার অ্যানসিয়েন্ট ল গ্রন্থে। এমিলি ডুরখেইম তার ডিভিশন অফ লেবার ইন সোসাইটি গ্রন্থে প্রথম রুরাল শব্দটি ব্যবহার করেন। তাহলে রুরাল শব্দটি কোথায় প্রথম ব্যবহৃত হয়, কোথায় মানে কোন বইতে? আবার ওই একই গ্রন্থে আরবান শব্দটি তিনিই ব্যবহার করেন, অর্থাৎ এমিলি ডুরখেইমের নামটা কিন্তু তোমরা খুব ভালো করে মনে রাখবে, কারণ তিনি প্রথম রুরাল এবং আরবান শব্দ ব্যবহার করেছেন, এবং কোন গ্রন্থে করেছেন, কত সালে করেছেন। পৃথিবীর বৃহত্তম গ্রামীণ বসতি কোথায়? না ভারতের আসাম রাজ্যের মাজুলি গ্রাম, 650 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই গ্রাম, যেখানে 1 লক্ষের বেশি মানুষ বসবাস করেন। পৃথিবীর ক্ষুদ্রতম গ্রামীণ বসতি কোনটা? ক্রোয়েশিয়ার হাম গ্রাম। পৃথিবীর প্রথম গগনচুম্বী শহর হচ্ছে শিকাগো। এবারে রিচার্ড হাডসনের একটা জনবসতির সংজ্ঞা দেওয়া আছে, সমন্বয়ী সংজ্ঞা, অর্থাৎ সমস্ত ভৌগোলিকের সংজ্ঞা একসাথে করলে জনবসতির যে সংজ্ঞা দাঁড়ায় সেটা হচ্ছে পর্যাপ্ত সুযোগ সুবিধা থাকার জন্য মানুষ যখন কোনো নির্দিষ্ট অঞ্চলে স্থায়ীভাবে বা প্রায় স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে তখন তাকে বসতি বা জনবসতি বলে। এরপরে আমরা দেখব জনবসতি গড়ে ওঠার কারণ। এগুলো আমরা ক্লাস 10-এও পড়েছি, তাই এত ডিটেলসে যাচ্ছি না। ভূপ্রকৃতি, আমরা জানি ভূপ্রকৃতির তারতম্যে জনবসতির তারতম্য পরিলক্ষিত হয়। যদি পার্বত্য অঞ্চল হয় সেখানে ভূমির ঢাল, উচ্চতা ইত্যাদি বেশি থাকার কারণে। দার্জিলিং এ গেলে তোমরা দেখবে সচরাচর ওখানকার যে স্টুডেন্ট তারা সাইকেল ব্যবহার করতে পারে না, বাড়িতে যে গ্যাসের সিলিন্ডার দিতে আসে সেই গ্যাসের সিলিন্ডার ঘাড়ে করে পাহাড়ের একটা ঢাল থেকে আরেকটা ঢালে যেতে হচ্ছে, ফলে এখানে জীবনযাত্রা অত্যন্ত কঠিন। সে তুলনায় আমরা যেখানে গাঙ্গেয় সমভূমিতে বসবাস করি আমরা দেখছি আমাদের সমতল ভূমি অর্থাৎ ফ্ল্যাট রাস্তা, কোনো কষ্ট নেই, তাই যোগাযোগ ব্যবস্থা খুব উন্নত, এখানে কৃষি জমি উর্বর, তাই জনবসতি বেশি। ফলে ভূপ্রকৃতি একটা যে প্রভাব বিস্তার করে তার উদাহরণ হচ্ছে ভারতের উত্তর পূর্ব পার্বত্য অঞ্চলে কিন্তু বিক্ষিপ্ত বসতি গড়ে উঠেছে, যেখানে গারো, খাসি, জয়ন্তিয়া পাহাড় রয়েছে, কিন্তু গাঙ্গেয় সমভূমি অঞ্চলে গোষ্ঠীবদ্ধ জনবসতি দেখা যায়। জলবায়ু, যেখানে উষ্ণতা খুব বেশি, বৃষ্টিপাত খুব বেশি, বেশি মানে খুবই বেশি, উষ্ণতা বৃষ্টিপাত সবই মডারেট দরকার যাতে সেখানে চাষাবাদ হয়, কিন্তু যেখানে খুব বেশি, ধরো অত্যধিক উষ্ণতা এবং প্রচন্ড শীতল, অর্থাৎ একদম নিরক্ষীয় অঞ্চল এবং মেরু অঞ্চল, সেখানে কিন্তু জনবসতি খুব কম।
আবার যদি আমরা উপক্রান্তীয় অঞ্চল এবং নাতিশীতোষ্ণ অঞ্চলের দিকে দেখি, সেখানে জনবসতি কিন্তু বিস্তার বেশি। মাটির কথা আগেই বললাম, মাটির গঠন এবং উর্বরতা জনবসতি বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই জন্য পলি এবং রেগুর মৃত্তিকা অঞ্চলে আমরা দেখি অধিক জনবসতি। এই উদাহরণ যদি দিই তাহলে চীনের হুয়াংহো, মিশরের নীল, ভারতের গাঙ্গেয় সমভূমি অঞ্চলে পলি সমৃদ্ধ হয়, এখানে অধিক জনবসতি দেখা যায়। জল, পর্যাপ্ত জলের যোগান না থাকলে যেমন কৃষিকাজ হবে না, শিল্প গড়ে উঠবে না, সেরকম ভাবে জনবসতিও গড়ে উঠতে পারবে না। সেই কারণে সাহারা, থর, মরুভূমি অঞ্চল কিন্তু জনবসতিহীন। আবার সূর্যের অবস্থান, সূর্যের পতন কোণের জন্য ইউরোপ মহাদেশের দেশগুলোর বাড়ি যেখানে অনেকটাই শীতল জলবায়ু, সেখানে সূর্যালোকমুখী বাড়ি তৈরি করা হয়। আমাদের এখানেও দেখবে বাড়ি দক্ষিণমুখী করা হয়, এটা কিন্তু শীতকালে সূর্যালোক পাওয়ার জন্য। অর্থনৈতিক কারণ, বিভিন্ন অর্থনৈতিক ক্রিয়াকলাপ, সে যদি বনজ সম্পদ, খনিজ সম্পদ সংগ্রহ হয়, অর্থাৎ প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপ হয়, সেখানেও মানুষের জীবন জীবিকার সুযোগ বেশি থাকবে এবং মানুষ বেশি বেশি করে বসতি স্থাপন করবে। তার উদাহরণ হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলো খনিজ তেল উত্তোলনকে কেন্দ্র করেই কিন্তু ঘন জনবসতি গড়ে উঠেছে। সাংস্কৃতিক এবং সামাজিক কারণ, কোনো শিক্ষা কেন্দ্র, আমরা যদি বিভিন্ন শিক্ষা কেন্দ্রকে দেখি, বিশেষত শিক্ষা শহর হিসাবে এখন রাজস্থানের কোটা গড়ে উঠেছে। এখানে এতটাই অত্যাধুনিক শিক্ষা বা বিভিন্ন জয়েন্ট এন্ট্রান্স বলো, তোমরা সবাই জানো যে রাজস্থানের কোটা বিখ্যাত। কোটা শহরটা কিন্তু এইভাবেই বৃদ্ধি পাচ্ছে। এছাড়া প্রাচীন যে শিক্ষা শহরগুলো রয়েছে, নালন্দা, তাছাড়া বিভিন্ন ধর্মীয় স্থান যেমন আমাদের নদিয়ার মায়াপুরের ইস্কনকে কেন্দ্র করেও কিন্তু জনবসতির ঘনত্ব বেড়েছে। রাজনৈতিক কারণ, রাজনৈতিক অস্থিরতা যদি থাকে তাহলে সেখানে জনবসতি গড়ে উঠবে না। আবার কোনো একটা স্থান হঠাৎ করে যদি রাজধানী স্থানান্তর হয়, যেমন আসামের রাজধানী গুয়াহাটি থেকে যখন দিসপুরে স্থানান্তরিত হলো, তখন দিসপুরে জনসংখ্যা বৃদ্ধি পেল, অর্থাৎ জনবসতিও বৃদ্ধি পেল। জৈবিক কারণ, প্রধানত উদ্ভিদ, প্রাণী, অণুজীব প্রভৃতি জৈবিক কারণের অন্তর্ভুক্ত। ভূপ্রকৃতি, জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ প্রভৃতি নিয়ে সৃষ্ট অবস্থার পরিপ্রেক্ষিতে বিভিন্ন বায়ম বা ভৌগোলিক জলবায়ু অঞ্চলে বসতি গড়ে ওঠে। এর উদাহরণ যদি দেখি তাহলে বিশ্বের বিভিন্ন জলবায়ু অঞ্চলের মধ্যে নাতিশীতোষ্ণ এবং মৌসুমী অঞ্চলে সর্বাধিক বসতি পরিলক্ষিত হয়। তাহলে বুঝতেই পারছো যে এখানে কোন কোন অংশগুলো থেকে তোমাকে এমসিকিউ করতে হবে। প্রতিদিন এইরকম 10 মিনিটের নিচে বা 10 মিনিটের মধ্যে একটা ক্লাস থাকবে, অবশ্যই ক্লাসগুলো দেখো, তাহলে কিন্তু তোমাদের কি কি কোশ্চেন আসতে পারে সেটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। এর মধ্যে যদি টেস্ট পেপার বেরোয়, সেখানে টেস্ট পেপার থেকেও কিন্তু সমস্ত কোশ্চেন আলোচনা করা থাকবে। ঠিক আছে, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে। সেটা